আচ্ছা, গতদিন তো আমরা রেজিস্টার নিয়ে ডিসকাস করলাম। এখন রেজিস্টারে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে শিফট রেজিস্টার কিভাবে কাজ করে, এইটা একটা জিনিস ছিল। আর সেকেন্ড আরেকটা যেটা দেখছি সেটা হচ্ছে যে এখানে যেমন আমরা সিরিয়ালি ডেটা ইনপুট দিয়ে প্যারালালি আউটপুট নিতে পারি, আরেকটা যেটা দেখছি যে প্যারালালি ইনপুট দিয়ে প্যারালালি আউটপুট দিব। এবং এটার মেইন কারণটা কি বলছিলাম, কেউ বলতে পারবা যে কেন এই ধরনের দরকার? এখানে তো এসেনশিয়ালি যা ইনপুট দিচ্ছি সেটাই যা আউটপুট ইনপুট সেটাই আউটপুট। একসাথে পাওয়ার জন্য স্যার। একসাথে পাওয়ার জন্য। তো এটা আর কি, যে এইটা হচ্ছে আমাদের বাফারের মতো কাজ করে, একসাথে যাতে আমি সবগুলো আউটপুট পেতে পারি। স্যার প্যারালাল ইন প্যারালাল আউটে তো প্রত্যেকটা আউটপুট ইন্ডিভিজুয়ালি পাওয়া যায়, যেটা এখানে পসিবল না। হ্যাঁ, ওইখানে প্যারালাল আউট পেতে হলে কিছুক্ষণ ওয়েট করতে হয় আর কি। আচ্ছা, তো এইটা ছাড়াও আমরা আরেকটা সিস্টেম চিন্তা করব, সেটা হচ্ছে যে ধরো আমাদের এই যে মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেম থাকে একটা প্রসেসরে বা ওইটার সাথে রিলেটেড যা থাকে, সেখানে তো আমাদের সিরিয়াল ডেটা লোড করা দরকার হতে পারে, আবার প্যারালালিও ডেটা লোড করা দরকার হতে পারে। দেন দুইটাই যাতে একই সার্কিটে করা যায়। একই সার্কিটে মানে হচ্ছে কখনো আমি প্যারালালি লোড করব, কখনো আমরা সিরিয়ালি লোড করব। এই অপশনটা যাতে থাকে, আমরা সেই অনুযায়ী সার্কিটটাকে রিডিজাইন করতে চাই। এখন আমরা সেটাই চিন্তা করে দেখব যে এটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, একটু দাঁড়াও, এটা আমি আচ্ছা, এখন আমরা জাস্ট একটা ফ্লিপ ফ্লপ নিয়ে আগে চিন্তা করি, কারণ এরপরে তো ওইটাকে আমরা এক্সপ্যান্ড করতেই পারবো। একটা নিয়ে চিন্তা করতে যাচ্ছি মানে হচ্ছে যে আমি হয় সিরিয়ালি ইনপুট দেব, অথবা আমি প্যারালাল চ্যানেল থেকে দিব। কিন্তু আমাকে এই দুইটার মধ্যে একটা সিলেক্ট করতে হবে। এরকম দুইটা চ্যানেল থেকে একটা চ্যানেল সিলেক্ট করা, এটা তোমরা আগে করছো না? জি স্যার। কি দিয়ে করছো?
ধরো মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার দিয়ে 2 to 1 মাল্টিপ্লেক্সার দিয়ে এটা করা যাবে, তাই না? এবং এখানে একটা সিলেকশন পিন লাগবে, তাই না? ওইটার আমি নাম দিলাম লোড। লোড ইকুয়াল টু 1 মানে হচ্ছে যে প্যারালাল লোড করো। লোড ইকুয়াল টু 1 দিলে I1 কে লোড করবে। লোড ইকুয়াল টু 0 দিলে সে সিরিয়াল ডেটা থেকে নিয়ে নিবে। এখন এই জিনিসটা তো আমার প্রত্যেক স্টেপেই থাকতে পারে, এই সেম সার্কিটটা, তাই না? এখানেও ডি আছে। আমি যদি সিরিয়ালি লোড করতে চাই তাহলে কিউ এর থেকে ডেটাটা সরাসরি নিয়ে নিব, আর প্যারালালি লোড করতে চাইলে I2 এর থেকে নিব। এবং এইটার জন্য সিলেকশন পিন একই সিলেকশন পিন থাকবে। তো এরপরে তুমি যত বিটের করতে চাও তত বিটের করতে পারবা। তাহলে এটা বুঝতে পারছো না? লোড ইকুয়াল টু 0 দিলে কি হবে? লোড ইকুয়াল টু 0 দিলে তোমার সিস্টেমটা যেভাবে কাজ করবে সেটা হচ্ছে যে IS এরটা যাবে, কিউ এর ডেটাটা পরেরটাতে যাবে, তাই না? এই I1 I2 এগুলার আর কোনো ব্যবহার থাকবে না যখন লোড ইকুয়াল টু 0। এটা বুঝছো না? লোড ইকুয়াল টু 0 হলে সার্কিটটা কিভাবে কাজ করতেছে? জি স্যার। আচ্ছা, তো লোড ইকুয়াল টু 0 দিলে তার মানে এটা একটা শিফট রেজিস্টারের মতো কাজ করতেছে। আর লোড ইকুয়াল টু যদি আমরা 1 দেই, ধরো লোড ইকুয়াল টু 1 দিলাম, তাহলে অন্য চ্যানেলের থেকে ডেটা সে ইউজ করবে। I1টা সে প্রথমটা ডি তে পাঠাবে, I2টা পাঠাবে। তো এইটা তো প্যারালাল রেজিস্টারের মতো, তাই না? প্যারালাল ইন জি প্যারালাল স্যার। আউটের মতো না? তার মানে আমি এখানে জি স্যার। একটাই সার্কিট বানায় রাখছি, একটাই সার্কিট বানায় রাখছি আমার সুবিধা মতো, যেইভাবে আমার কম্পিউটার সিগন্যাল চায় সেই অনুযায়ী সে এটাকে শিফট রেজিস্টারেরও কাজ করতে পারবে, প্যারালাল রেজিস্টারেরও কাজ করতে পারবে। তো আমাদের ইন টার্মস অফ হার্ডওয়্যার তখন আরো কম্প্যাক্ট আমরা করতে পারবো। সো এখন আমি যদি ফুল সার্কিটটা দেখতে চাই, ধরো ফর এক্সাম্পল ফুল সার্কিট বলতে আমি বুঝাচ্ছি যে মানে ধরো 4 বিটের যদি করতে চাই, তাই না? 4 বিটের যদি চাই তাহলে এই পুরা সার্কিটটাই বারবার রিপিট হবে। হ্যাঁ, এটা তোমাদের বইতে চ্যাপ্টার 5 এ আছে। এটা দেখতে তখন এরকম। একটু ইয়ে করে দেই। আচ্ছা, তো এখন যদি এটা আমরা ফলো করার চেষ্টা করি, লোড ইকুয়াল টু 1 দেওয়া মানে কি? প্যারালাল স্যার। লোড ইকুয়াল টু 1 দেওয়া মানে শিফট ইকুয়াল টু 0, তাই না? যেহেতু মানে একই পিন আর কি। লোড ইকুয়াল টু 1 দিলে আমরা শিফট ইকুয়াল টু 0 বুঝতেছি। তার মানে লোড ইকুয়াল টু 1 দিলে প্যারালাল এটা শিফট রেজিস্টার হিসেবে কাজ করবে না। আর
সেক্ষেত্রে এই পাথে কাজ করতেছে, তাই না? আউটপুট প্যারালালে আমরা নিতেই পারি, কিন্তু ইনপুটটার পাথ হচ্ছে এগুলা। আর আমরা যদি দেই, লোড ইকুয়াল টু 0 যদি দেই, তাহলে শিফট ইকুয়াল টু 1, তাই না? তার মানে তখন এটা শিফট রেজিস্টার হিসেবে কাজ করবে। তখন এটার ডেটা পাথ হচ্ছে এইটা। ঠিক আছে? তখন চ্যানেল 0-তে যেটা আছে শিফট রেজিস্টারের মতো কাজ করবে। তো তাহলে আমরা দরকার মতো যখন প্যারালালি কিছু লোড করে, ইনিশিয়ালি লোড করে দেওয়া লাগবে সেটাও করতে পারি। তারপর যদি আমি সিরিয়ালি আউটপুট চাই সেটাও করতে পারবো, অথবা সিরিয়াল ইনপুট নিয়ে তারপর প্যারালাল আউটপুট নিব। সে সবগুলা অপশনই এই একটা সার্কিটে এটা আছে। ঠিক আছে? সো হ্যাঁ, কেউ কিছু বলতে যাচ্ছি না? হ্যাঁ স্যার, স্যার লোড আর শিফটের মধ্যে পার্থক্যটা কি? লোড আর শিফটের মধ্যে মানে এইটা আসলে একই পিন। আমরা অনেক সময় যেটা করি যে একটা পিনে দুইটা নাম দেই। এইটাকে লোড, এই পিনটাকে হয় লোড নামে ডাকতে পারো অথবা শিফট বার নামে ডাকতে পারো। এটা স্যার জাস্ট নাম দেওয়া হয়েছে ওইভাবে। স্যার এই সার্কিটটা তো স্যার সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুট না স্যার? না, এইটা তো সিরিয়াল ইনপুট প্যারালাল আউটপুটও হতে পারে, প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুটও হতে পারে, সিরিয়াল আউটপুটও হতে পারে। সেম সার্কিট না স্যার? হ্যাঁ, তো এই একই সার্কিটে সবগুলো অপশন রাখা হয়েছে। তাহলে এই জিনিসগুলো বুঝছো তো, তাই না? এই পিনটা শিফট আর লোড একসাথে নাম দেওয়া হয়েছে আর কি। তুমি এটাকে লোড নামেও ডাকতে পারো অথবা শিফট বার নামেও ডাকতে পারো। তাহলে স্যার এই যে লোডের 1 হলে মানে যে চেঞ্জ হচ্ছে, আবার শিফটের 1 হলে তো সেম হচ্ছে না, আবার অন্যরকম ভাবে। না না, লোড 1 হলে তো শিফটের কাজ হচ্ছে না, তাই না? লোড 1 হলে আমি লোড 1 দেওয়া মানে কি, ওই একই পিনকে যদি আমি শিফট বার ডাকি, শিফট তার মানে তখন 0 না? লোড আর শিফটের ভ্যালু তো উল্টা। তার মানে লোড 1 মানে হচ্ছে এটা শিফট রেজিস্টার হিসেবে কাজ করবে না, আর লোড 0 মানে হচ্ছে ওইটা শিফট রেজিস্টার হিসেবে কাজ করবে। তো জাস্ট নাম দেওয়া হয়েছে ওইভাবে। স্যার শিফট রেজিস্টার আর লোড রেজিস্টারের কাজ কি আলাদা? লোড রেজিস্টার তো আর আমরা বলি না, আমরা প্যারালাল রেজিস্টার বলি। পিনটার নাম লোড, কিন্তু হ্যাঁ, শিফট রেজিস্টার আর প্যারালাল রেজিস্টারের তো অপারেশনটা ডিফারেন্ট। লোড ইকুয়াল টু শিফট বার এমন কিছু স্যার? হ্যাঁ, ওরকম বলতে পারো। ইকুয়াল টু না বলে ইকুইভ্যালেন্ট বলতে পারি আমরা। ইকুয়াল না, ইকুইভ্যালেন্ট। আচ্ছা, তো এইটার যে নাম, এইটার নাম হচ্ছে প্যারালাল অ্যাক্সেস শিফট রেজিস্টার। ঠিক আছে? তার মানে এটা প্যারালাল হিসেবেও কাজ করবে, শিফট হিসেবেও কাজ করবে। তো এটা তো সিম্পল এনাফ। এইটা এখন তোমরা চিন্তা করে দেখতে পারো যে এটা কিভাবে কাজ করে। আচ্ছা, নেক্সটে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কাউন্টার। আমরা গতদিন তো কাউন্টারের সিমুলেশন করছি। তো কাউন্টার আসলে যে শুধু ওই একটা উপায়ে ডিজাইন করা যায় তা না, কাউন্টার একাধিক উপায়ে ডিজাইন করা যায়। আমরা শুরুতে একটা
ডিফারেন্ট ভার্সন দেখবো, তারপর আমরা গত ল্যাবে যেটা দেখছি ওইটাও দেখবো। আচ্ছা, এটা হচ্ছে বইতে সেকশন 5.9 এ আছে। তো কাউন্টারের তো অনেক অ্যাপ্লিকেশন থাকতে পারে। কোনো কিছু ধরো ডেটা কাউন্ট করতেছো, অথবা কোনো এলিমেন্ট কাউন্ট করা হচ্ছে, অথবা তুমি একটা টাইমার ডিজাইন করছো, তাই না? যে আমরা যখন টাইমের হিসাব করি, স্টপ ওয়াচ করি, ইউজ করি, বেসিক্যালি এই সব কিছুই তো কাউন্টার। তো আমরা একটা যদি আমরা যেসব ক্লক চিন্তা করি, সেই ক্লক যদি আমরা চাই, সেক্ষেত্রেও আমার তো কাউন্টার লাগবে। আমাকে জাস্ট একটা পালস ট্রেন দিলে, যে পিরিয়ডিক পালস দিলে, আমি তো বুঝবো না যে এখন কয়টা বাজে, যে আমাদের ক্লাস কতক্ষণ হলো, যে 15 মিনিট হলো, 20 মিনিট হলো। এটা কিভাবে আমরা বুঝি? এটা আমরা স্টার্টের থেকে কাউন্ট করি, যে এত সেকেন্ড হলো বা এত মিনিট হলো। সো কাউন্টারের অবভিয়াসলি অনেক অ্যাপ্লিকেশন আছে। আমরা এখন এইটার ডিজাইন কিভাবে হয় সেটাই বোঝার ট্রাই করব। তো আমরা একটা সিম্পল ডিজাইন দিয়ে স্টার্ট করি। আমরা কিছু ক্ষেত্রে টাইমিং ডায়াগ্রাম দিয়ে বোঝার ট্রাই করব, কিছু ক্ষেত্রে জাস্ট টেবল দিয়ে বোঝার ট্রাই করব। আচ্ছা, ফর এক্সাম্পল এখানে আমি একটা সার্কিট দেখাচ্ছি তোমাদেরকে। এই সার্কিটের একটা বৈশিষ্ট্য যেমন দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে যে একটার আউটপুট আরেকটার ক্লক হিসেবে কাজ করতেছে। তার মানে সবাই সেম ক্লকে কাজ করতেছে না। তো তার মানে এরা সিনক্রোনাইজড অবস্থায় বা 100% সিনক্রোনাইজড অবস্থায় কাজ করতে পারতেছে না। ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে প্রথম কথা হচ্ছে যে এটা কি ফ্লিপ ফ্লপ এবং এটা কোন ধরনের ট্রিগারিং ইউজ করতেছে, এইটা তোমাদের ক্লিয়ার থাকা দরকার। এটা টি ফ্লিপ ফ্লপ, প্রত্যেকটা টি ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য কি আমরা জানি, যে ট্রিগার করলে কি হয়। টি ইকুয়াল টু 0 থাকলে সেম থাকে, টি ইকুয়াল টু 1 থাকলে এটা নট হয়ে যায়, আউটপুটটা আগে যা ছিল সেটা নট হয়। তো টি ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য আমরা জানি। আর এটা কোন ধরনের ক্লক, এটা ট্রিগারটা কিভাবে হবে? পজিটিভ এজ ট্রিগার। পজিটিভ এজ ট্রিগার স্যার। রাইট। সো ওয়ান্স দ্যাট ইজ ক্লিয়ার, এখন আমরা এটা অ্যানালাইজ করতে পারবো যে এটা কিভাবে কাজ করে। তো এখানে দেখো 3 বিটের আউটপুট আছে, Q0, Q1, Q2। তো আমরা এসেনশিয়ালি এই আউটপুটটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখতে চাই, যে প্রত্যেক ক্লক পালসে এটা কিভাবে চেঞ্জ হচ্ছে। ইনিশিয়ালি আমি তাহলে এটার জন্য যদি একটা টেবিল করতে চাই, যে Q2, Q1, Q0, এইটাই আমি দেখতে চাই। আবার আমার ক্লক, যে দুইটা ক্লক আছে, প্রথম ক্লকটা হচ্ছে
বা প্রথমটার ক্লক হচ্ছে মেইন ক্লক, এটা ডিফারেন্ট টাইমে T0 টাইমে T1 টাইমে এটা ট্রিগার করলেই এটা অপারেট করবে। কিন্তু সেকেন্ডটার ক্লকটা কি, সেকেন্ডটাতে Q0 বার যাচ্ছে না, আর থার্ডটাতে Q1 বার যাচ্ছে না, সেই অনুযায়ী সে ট্রিগার করবে। সো এগুলোর ভ্যালু আমাদের তাহলে লিস্ট করে রাখা দরকার, যে Q1 বার কিভাবে চেঞ্জ হচ্ছে, Q0 বার কিভাবে চেঞ্জ হচ্ছে, সেটাও আমি দেখতে চাই। আচ্ছা, তাহলে ইফ উই স্টার্ট একেবারে শুরুতে, মনে করো যে এগুলা 000 থেকে স্টার্ট হয়েছে, 000 থেকে স্টার্ট হয়েছে, এবং অবভিয়াসলি ওই টাইমে তার মানে Q1টা 1, Q0টা 1, Q1 বারটা আর কি। তা আমি যদি জাস্ট আলাদা করে এদেরকে দেখাই, Q1টা 1 আছে, সরি Q0টা 1 আছে, Q1টা 1 আছে, এবং এটা পরের ট্রিগার পর্যন্ত এটাই থাকবে, তাই না? ক্লকের পরের এজ যখন আসবে, ধরো T1 টাইমে যদি আবার ক্লকের মেইন ক্লকের ট্রিগার হয়, তখন কোনটা চেঞ্জ হবে? Q0টা চেঞ্জ হবে না, কারণ ওইটার সাথেই তো ক্লকটা, ওই সার্কিটে তো ক্লক আছে, অন্য কারোর সাথে তো ক্লক কানেক্টেড নাই। তো এইটা টি তে কত আছে? 1 থাকলে কি হয়? 0 হবে তাহলে পরেরটা। হ্যাঁ, পরেরটায় এটা ইয়ে করবে, তাই না? আগে যা ভ্যালু ছিল এটা টগল করবে বা ফ্লিপ করবে। ফ্লিপ করলে এটা আগে যেটা 0 ছিল এটা 1 হয়ে যাবে, তাই না? কি ঠিক আছে নাকি? স্যার আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছি যে টিতে যেহেতু 1 আছে, তাই না? ইনপুটে, আমি প্রথম ফ্লিপ ফ্লপটার কথা বলতেছি, ইনপুটে 1 থাকলে ক্লকে ট্রিগার আসলে আউটপুটটা কি হয়? একটু আগে যা ছিল তার উল্টাটা হয়ে যায় না? টি এর বৈশিষ্ট্য সেটা না, যে একটু আগে যা ছিল তার উল্টাটা হয়ে যাবে, তার বার হয়ে যাবে। স্যার টি তে যে 1 আছে এটা কি স্যার T1 টাইমে? টিতে তো আমি সবসময় 1 দিয়ে রাখছি, ওইটা আমি আর চেঞ্জই করতেছি না। তার মানে ট্রিগার যেই মাত্র এখানে ক্লকটা ট্রিগার করবে, সে আউটপুটটাকে উল্টায় দিবে, তাই হবে না? এটা বুঝতে পারছো নাকি এখনো কনফিউশন আছে? টি ইকুয়াল টু 1 এ স্যার ক্লকটা ট্রিগার করছে, তখন হচ্ছে ওই উল্টে গেছে। হ্যাঁ, টাইম T1 এ ক্লকটা যখন নতুন আরেকটা পালস আসছে, তাই না? এই T0 তে পালস যখন ছিল, তখন ইনিশিয়াল একটা ডেটা ছিল, এরপরে ক্লকের পজিটিভ ট্রিগার আসছে T1 টাইমে। আচ্ছা, আমি যদি এগুলা সহই দেখাই, ধরো এইটা হচ্ছে T1 টাইমে ট্রিগার করছে, ঠিক আছে? T1 টাইমে ট্রিগার করার সাথে সাথে Q0টা কি হবে? ও আগে 0 ছিল, পজিটিভ এজ থাকলেই Q0টা কি হবে? টগল করবে না, ফ্লিপ করবে না?
জিরো থাকলে 1 হবে না? এটা তো টি ফ্লিপ ফ্লপের আউটপুট। জি স্যার। এইটাতে এখনো কারো কনফিউশন আছে নাকি? আমি খালি একটা ফ্লিপ ফ্লপ নিয়ে কথা বলতেছি এখনো, বাকিগুলাতে কিন্তু এখনো দেখতেছি না। অন্যগুলো ভুলে না যাও। স্যার। এটাকে আরেকবার বুঝাইতে হবে না এটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এটা বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে Q0 টা 1 হয়ে গেছে এবং এটা পরের ট্রিগার পর্যন্ত 1ই থাকবে। Q0 1 হয়েছে মানে কি? Q0 বারটা 0 হয়েছে। জি স্যার। তা আমি 0 দিলাম। এখন Q0 বার যেটা, এইটা তো সেকেন্ড ফ্লিপ ফ্লপের জন্য ক্লক, এবং এটা পজিটিভ এজ না দেখলে তো এই সেকেন্ড ফ্লিপ ফ্লপটা কাজ করবে না, নো চেঞ্জ হয়ে বসে থাকবে। এখানে কি কোনো পজিটিভ এজ দেখতেছো Q0 বারে? না স্যার। না। না স্যার। তাহলে এইটার যে আউটপুট নো চেঞ্জ। সেকেন্ড, হ্যাঁ এটা নো চেঞ্জ থাকবে। নো জি চেঞ্জ স্যার, থাকবে trigger মানে হবে। হ্যাঁ Q1 টা 0ই থাকবে। Q1 0ই যদি থাকে Q1 বারটা 1ই থাকবে। এখন Q1 বার এটা তো তারপরের ক্লকের জন্য আবার বা তারপরের ফ্লিপ ফ্লপের জন্য ক্লক হিসেবে আছে। এখানে কি কোনো পজিটিভ এজ দেখতে পাচ্ছ? জি স্যার। হুম, না, কোনো না এজ নাই, ও তো নাই স্যার। ফিক্সড হয়ে আছে, কোনো এজই নাই। তাহলে এই থার্ডটার জন্য যদি সে কোনো পজিটিভ ট্রিগার না পায়, সেও নো চেঞ্জ থাকবে, Q2 টাও 0ই থাকবে। ঠিক আছে, এরপরে আসি আমরা পরের মেইন ক্লকের ট্রিগারে। মেইন ক্লকের ট্রিগার হচ্ছে এইটা। এই ক্লকটা ট্রিগার করলে সাথে সাথে Q0 টা আবার চেঞ্জ হবে, কারণ এটার তো ইনপুটে 1 আছে। তা আবার ভ্যালুটা উল্টায় যাবে, তাই না? Q0 টা 1 ছিল, এখন আবার 0 হয়ে যাবে, তাই না? এটা তো ইজি। Q0 টা 0, Q0 টা 0 মানে Q0 বারটা হবে 1, তার মানে Q0 বারটা হবে 1। এখন Q0 বার এইটা তো আরেকটা, ও তো নিজেই একটা ক্লক। এখন কি কোনো পজিটিভ এজ দেখতে পাচ্ছ Q0 বারে? জি স্যার। Q0 বারে যদি আমি পজিটিভ এজ দেখি, এটাকে সে ট্রিগার করবে। ট্রিগার করলেই Q1 টা চেঞ্জ হবে না, কারণ এখানে তো t=1 দেওয়া আছে। তো Q1 কে সে এখন ফ্লিপ করবে। Q1 একটু আগে 0 ছিল, এখন এটা 1 হয়ে যাবে। Q1 টা 1 হওয়া মানে কি? Q1 বারটা 0 হবে। তো আমি ওখানে Q1 বারটাকে 0 করে দেই। এ পর্যন্ত সবাই বুঝছো তো? আমাদের কিন্তু একটা ফ্লিপ জি ফ্লপ জি। ধরে ধরে হিসাব করতে হচ্ছে। তো ফাইন, এখন যদি Q1 বারেরও হিসাব আমরা বুঝি, Q1 বার তো হচ্ছে এর পরেরটার জন্য ক্লক। Q1 বারে কি কোনো পজিটিভ এজ আছে? না স্যার। নাই। না থাকলে Q2 নো চেঞ্জ হবে, যেহেতু ট্রিগার করো নাই, তাহলে এটা নো চেঞ্জ। ঠিক আছে, এরপর আমি পরের টাইম স্টেপে যাব, মেইন ক্লকের পরের টাইম স্টেপে। তার মানে এটা হচ্ছে পরের ট্রিগার।
ট্রিগার হলে কি হবে কিউ জিরোটা স্যার 1 1 হবে। আমি এখানে আরো কয়েকটা লিখে রাখি। কিউ জিরোটা 1 হবে, অর্থাৎ কিউ জিরো বারটা 0 হবে। কিউ জিরো বারটাও আমি আবার ড্র করি এগেন। তাহলে কিউ ওয়ানটা কি হবে বলতে পারবা? 0 0 আসবে স্যার। কেন 0 আসবে কিউ ওয়ানটা? এক্সপ্লেইন করো। স্যার কিউ নোট যদি 1 আসে তাহলে স্যার অপোজিট হবে না স্যার কিউ নোট বার? হ্যাঁ, কিউ নট বারটা তো আমি এজন্য এঁকে দিলাম। নেগেটিভ এজ 1 হবে না স্যার 1 হবে তো। হ্যাঁ, 1 1 হবে, হবে। কারণ এখানে তো কোনো আর পজিটিভ এজ ট্রিগার এখন আসে নাই, এটা তো নেগেটিভ এজ, তার মানে সে ট্রিগার করে নাই। ট্রিগার No না change. করলে নো চেঞ্জ, রাইট? এইটা নো চেঞ্জ, কিউ ওয়ান বারটা 0। সো ও স্যার আপনি কিউ ওয়ান জিজ্ঞেস করছেন, আমি ভাবছি স্যার হ্যাঁ। কিউ ওয়ান বারের কথা বলছিলাম। হ্যাঁ, ঠিক আছে, কিউ ওয়ান বারটা তাহলে এটা 0 আছে। তাহলে আমরা অ্যাটলিস্ট এতটুকু হিসাব শেষ হয়েছে। আর কিউ টুটা কি হবে? One নো হবে চেঞ্জ স্যার। হবে, কারণ ওর ক্লকেও কোনো ট্রিগার নাই। এরপরে আমি যদি মেইন ক্লকের আবার পরের ট্রিগারে যাই, T4 মানে হচ্ছে এর পরের ট্রিগারটা, Q0 কি হবে? 0 হবে। 0 হবে। Q0 কখনো ফিক্স থাকে না, Q0 প্রত্যেকবারই চেঞ্জ হয়। Q0টা 0 হবে। Q0 বারটা তাহলে তার উল্টা 1। Q1টা কি হবে? এই আউটপুটটা Q1টা কি হবে? Q1টা একটু আগে 1 ছিল, এখন এটা কি হবে? 0 হবে। কেন 0 হবে? ট্রিগার করছে। ট্রিগার করছে, তাই না? ঠিক আছে স্যার। হ্যাঁ, ওর ক্লক হচ্ছে কিউ জিরো বার। কিউ জিরো বারের আমি যদি দেখি এখানে একটা পজিটিভ এজ দেখতেছি। তো পজিটিভ এজ দেখা মাত্রই আমি বলবো যে ঠিক আছে, তাহলে তো আমার কিউ ওয়ানটা এটা ট্রিগার করছে, এটা 0 হয়ে যাবে। তাহলে কিউ জিরো বারটা হচ্ছে তার উল্টা, তাহলে কিউ জিরো বারটা 1 হয়ে গেছে এখন। আর ফাইনালি একটাই বাকি আমাদের, কিউ টুটা কি হবে? স্যার 1 হবে স্যার। 1 হবে। 1 হবে, তাই না? কারণ আবার সে ট্রিগার করছে। আবার ট্রিগার করছে। আচ্ছা, তো এইটা আসলে আমরা টাইমিং ডায়াগ্রাম ছাড়াও এক্সপ্লেইন করতে পারতাম, তাই না? যেহেতু পজিটিভ এজ ট্রিগার, দেখো এই কিউ0 যখন 0 থেকে 1 হয়েছে তখন একটা ট্রিগার করার কথা, এই যে ট্রিগার করছে, তাই না? তাহলে এখানে কিউ0 ট্রিগারটা যদি চিন্তা করি, এখানে একবার ট্রিগার আছে, আবার এখানে আরেকবার ট্রিগার আছে, এরপরে আরেকটা ট্রিগার আছে, এইভাবে ট্রিগার গুলা করতেছে। এটা ডায়াগ্রাম থেকেও বুঝতে পারো, এখানেও বুঝতে পারো, যা ইচ্ছা, অসুবিধা নেই। তো এটা আসলে যেটা হবে, এটা এরপরে তোমরা যদি দেখতে থাকো দেখবা যে এটা এইভাবে সিরিয়ালি বাড়তে থাকবে। 0 0 0 মানে কত? ডেসিমাল 0 ভ্যালু, তারপর 0 0 1 0 1 0 0 1 1 1 0 0, এটা তার মানে কাউন্ট করতেছে, ঠিক আছে? এবং এটা কাউন্ট করতে করতে এক সময় নিশ্চয়ই 1 1 1 এ পৌঁছাবে। 1 1 1 এ পৌঁছানোর পরে তোমরা এটা নিজেরা হিসাব করে দেখতে পারো যে সেটা আবার 0 0 0 তে চলে যাবে, সবাই আবার টগল করবে বা সবাই ফ্লিপ করবে, ঠিক আছে?
তো এইটা তোমরা নিজেরা করে দেখতে পারো যে ঠিক আছে আমি 000 থেকে স্টার্ট না করে আমি যদি 111 এর থেকে স্টার্ট করতাম, যে ইনিশিয়াল কন্ডিশন T0 তে যদি আমি 111 দিতাম তাহলে এর পরের অ্যান্সারটা ঠিকই 000 আসতো, এবং 000 আসলে আবার রিপিট করবে, তার মানে এটা ঘুরতেই থাকবে, তাই না? এটা 0 1 2 3 4 5 6 7 আবার 0 1 2 3 4 5 6 7 এইভাবে যাইতে থাকবে। এখন তোমরা কালকে যেটা দেখছিলে এটার উল্টা ছিল, সেটা আবার এই সার্কিটও ছিল না, অন্য সার্কিট ছিল। কিন্তু এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে একটার আউটপুট আরেকটার ক্লকে যাচ্ছে, এবং এইটার প্রবলেম কি এটা আমরা আগেও ডিসকাস করছি, যে প্রথমটার অ্যান্সার আসতে তো একটু টাইম লাগে, তো সে একটু ডিলে পাবে, আর এর পরেরটা হচ্ছে দুইটা মিলায় ডিলে পাবে, তাই না? এখন তোমার যদি 64 বিটের হয়, এখানে তো 64টা ফ্লিপ ফ্লপ থাকবে, তার মানে লাস্টেরটার ডিলে হচ্ছে 63টা ফ্লিপ ফ্লপের ডিলের যোগফল। সো আমরা এই জন্য এই ধরনের জিনিস ছোট সিস্টেমে ইউজ করতে পারি, কিন্তু কম্পিউটারে এইভাবে করে না। এরা যেহেতু সিঙ্ক্রোনাইজড না, তাই না, সবাই একই ক্লকে কাজ করতেছে না, একটু ডিলে আছে, এজন্য এদেরকে বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। ঠিক আছে, এরা যেহেতু সিঙ্ক্রোনাইজ না, এজন্য এটাকে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার বলা হয়। সিঙ্ক্রোনাস, ঠিক আছে, এরা সিঙ্ক্রোনাইজড অবস্থায় নাই, কিছু ডিলে আছে। তো এটা এক ধরনের কাউন্টার, কিন্তু আসলে আমরা চাইলে সিঙ্ক্রোনাস কাউন্টারও করতে পারি, সেটা তো আমি যাব এটা পরে। কিন্তু মনে করো তোমাদেরকে বললাম যে আমি উল্টা দিকে কাউন্ট চাই, আমি 0 1 2 3 4 5 6 7 চাই না, এই সার্কিটকেই চেঞ্জ করায় দেখাও যে কিভাবে আমি উল্টা দিকে কাউন্ট করতে পারি, যে 7 6 5 4 3 2 1 0 আবার 7 থেকে স্টার্ট হবে, এইভাবে উল্টা দিকে যাবে। সে উল্টা করার উপায় কি? স্যার 111 দিব ইনপুটে? না, তুমি 111 দিয়ে যদি স্টার্ট করো সে আবার 0 যাবে, তারপর 001 যাবে, এটা সব সময় এই একই সিকোয়েন্সে যাইতেই থাকবে। এই কাউন্টারে তুমি ইনিশিয়াল কন্ডিশন চেঞ্জ করে সিকোয়েন্স চেঞ্জ করতে পারবে না, তাই না? এটা তো বুঝতেই পারতেছো, এই সিকোয়েন্সেই যাবে, 000 পরে সে 111 এ কখনো ব্যাক করবে না, 000 তে পৌঁছানোর পরে 001 এ অবশ্যই যাবে। আমি উল্টাটা চাচ্ছি, উল্টা করার উপায় কি? ক্লকটা কি 1 থেকে শুরু করলে? হ্যাঁ, ক্লক কি 1 থেকে শুরু করলে? হ্যাঁ, ক্লক 1 থেকে শুরু করলেই বা কি হবে, সে তো ট্রিগার করবে পজিটিভ এজে, তার তো কিছু আসা যায় না। জি স্যার। স্যার বলো। স্যার ওই ইনপুটের ওখানে যদি আমি 1 এর বদলে 0 দিই তাহলে কি এটা কাজ করবে? না, তখন তো সে সবসময় নো চেঞ্জ থেকে যাবে, তাই না? টি ফ্লিপ ফ্লপের আমরা তো এখানে এইটাই করতে চাচ্ছি, এই যে ফ্লিপ করতে যাচ্ছি, তাই না? 0 1 0 1 বারবার এটা উল্টাচ্ছে না, এই যে টগল করতেছে, এটা করতেছে কারণ আমি সবসময় 1 দিয়ে রাখছি। তো ওইখানে যদি 0 দাও তাহলে পুরা কাউন্টিং থেমে বসে থাকবে, এক জায়গায় যে জাস্ট বসে থাকবে, আর কিচ্ছু করবে না। তো এখানে 0 দেওয়া মানে হচ্ছে তুমি পজ করার চেষ্টা করতেছো, যে আমি থামায় রাখছি কাউন্টিং। স্যার কাউন্টারে স্যার ইনপুট গুলা কি Q0 Q1 Q2?
না এগুলো তো আউটপুট। মানে স্যার কাউন্টার ডিসপ্লের। হ্যাঁ ডিসপ্লের জন্য, হ্যাঁ ডিসপ্লের তো জন্য। স্যার ওইগুলাতে স্যার আমরা যদি মানে নট গেট দিই তাহলে হবে না? হ্যাঁ তাহলে হবে, তাহলেই হবে তাই না? দেখো এটা 111 পাবো, 110 পাবো, একেবারে উল্টা দিকে যেতে থাকবে। হ্যাঁ এইটা একটা অ্যান্সার। আর আরেকটা অ্যান্সার হচ্ছে যে আমরা ক্লকের এজটাকে যদি অন্যটা ইউজ করি। দেখো এখানে কিউ বার না নিয়ে আমরা যদি কিউটাকে ক্লকে দেই তাহলেও সেটা ডাউন কাউন্টার হবে। তো এইটাকে আপ কাউন্টার বলা হয় তাই না, যেহেতু ইনক্রিজ করতেছে ভ্যালু। আর আমরা যদি ডাউন কাউন্টার দেখতে চাই, অ্যাসিনক্রোনাস ডাউন কাউন্টার যদি দেখতে চাই, সেটার অপশন হচ্ছে এইটা, আমি আগেরটা নিয়ে আসি তাহলে তোমরা কম্পেয়ার করতে পারবে। মানে খুব স্লাইট পার্থক্য কানেকশনে। তুমি যেটা একটু আগে বলছো ওইটা অবশ্যই একটা অ্যান্সার, সেখানে এক্সট্রা গেট লাগতেছে, কিন্তু এখানে এক্সট্রা কোনো গেট লাগবে না, এটাই হচ্ছে পার্থক্য। দেখো আমরা ফার্স্টে যেটা শিখছি কিউ বারের থেকে ক্লকে দিছি, এখন যদি কিউ এর থেকে দেই সে অন্য টাইমে ট্রিগার করবে এবং এটা কাউন্টিংটা উল্টা দিকে যেতে থাকবে। তো এটা তোমরা নিজেরা একইভাবে হিসাব করে দেখতে পারো যে এটা হয় কিনা। তা আমরা যেটা শিখছি সেটা ছিল আপ কাউন্টার, তাই না? আপ কাউন্টার কেন? কারণ 0 1 2 3 এভাবে 7 পর্যন্ত গেছে, আবার 0 হয়েছে। আর নিচের সার্কিটটা হচ্ছে ডাউন কাউন্টার, কারণ হচ্ছে এটা 7 6 5 এভাবে যাচ্ছে 0, তারপর আবার 7 থেকে স্টার্ট হবে। আচ্ছা, দুইটারই অ্যাপ্লিকেশন আছে, সার্কিটটা হচ্ছে স্লাইটলি ডিফারেন্ট। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার স্যার হুম। যদি আপ কাউন্টার হয় তাহলে হচ্ছে কিউ থেকে মানে সিগন্যালটা যাবে, আর যদি ডাউন কাউন্টার না স্যার, যদি ক্লক থেকে যাবে, আর যদি ডাউন কাউন্টার হয় তাহলে স্যার কিউ থেকে পরের ফ্লিপ ফ্লপে সিগন্যালটা যাবে, এরকম কিছু? ক্লকটা, হ্যাঁ ক্লকটা ডিফারেন্ট তাই না? যে যদি আপ কাউন্টার হয় তাহলে কিউ বার দিয়ে আমি ক্লক বানাবো, আর যদি ডাউন কাউন্টার হয় তাহলে কিউ দিয়ে আমি পরেরটা ক্লক বানাবো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এইটা তোমরা ওই আমরা আপ কাউন্টারটা যেভাবে হিসাব করলাম, ডাউন কাউন্টারটা জাস্ট কয়েক স্টেপ যদি ট্রাই করো তাহলেই বুঝবা যে এটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, এখন তোমাদের বইতে যেভাবে আছে এরপরেই কাউন্টারের ডিসকাশন আছে, কিন্তু আমি যেটা করব যে আগে আরেকটু থিওরি পড়াবো, যে যখন সিনক্রোনাইজ সিস্টেম থাকে সেগুলো আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তো ওই ডিজাইনের স্টেপগুলো শিখলে তাহলে আমাদের জন্য হয়তো কাউন্টারও ডিজাইন করা ইজিয়ার হবে। তো তোমাদের বইতে যদিও আছে, এর পরই ডিসকাশনটা আছে, বাট আমি যেটা করব সেটা হচ্ছে যে এখনই আমরা কাউন্টারের ডিসকাশনে যাব না, মানে সিনক্রোনাস কাউন্টারের ডিসকাশনে যাব না। তো আমরা ল্যাবে যেটা করছি ওইটা কিভাবে আসলো বা কিভাবে কাজ করতেছে তোমরা এই সিমিলার থিওরি দিয়ে এখন এক্সপ্লেইন করতে পারবা, কিন্তু
ওই সার্কিটটা কিভাবে একজন বাইর করলো যে ওইভাবে কানেক্ট করলে এটা কাউন্টার হিসেবে কাজ করবে, ওইটা একটু আমাদের চিন্তা করতে হবে। আচ্ছা, আমরা তাহলে এখন কাউন্টারের সেই ডিসকাশন স্কিপ করে আমরা চ্যাপ্টার 6 এ যাচ্ছি। চ্যাপ্টার 6 এর হেডিংটা যদি দেখো, ওখানে খুব সম্ভবত স্টেট মেশিনস লেখা। স্টেট মেশিনস আছে আর ওখানে সিকোয়েন্সিয়াল সার্কিটস আছে। আচ্ছা, তো এখানে দুইটা ওয়ার্ড আছে, যে দুইটা ওয়ার্ডই আমাদের একটু বোঝা দরকার। একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। তো ইন জেনারেল আমরা যদি একটা সার্কিট চিন্তা করি, সার্কিটে আমরা মিড ওয়ানে যেগুলো যে ধরনের সার্কিট শিখছি, যে তুমি একটা ইনপুট দিবা, সেইটার একটা আউটপুট আসবে, সেই সব সার্কিটকে আমরা কম্বিনেশনাল সার্কিট বলি। যে ইনপুট কম্বিনেশনের কারণে আউটপুটের একটা সার্টেন ফিক্সড ভ্যালু আসবে, এটার কোনো মেমোরি নাই যে নো চেঞ্জ অথবা আউটপুটটা ফ্লিপ করো, এরকম কিছু নাই। তুমি একটা ইনপুট দিবা, ওই অনুযায়ী একটা ফিক্সড আউটপুট অবশ্যই আসবে এবং ওইটার একটা ট্রুথ টেবিল থাকে। সো সেটাকে কম্বিনেশনাল লজিক বলে। কম্বিনেশনাল লজিক বা কম্বিনেশনাল সার্কিট। তার মানে তোমরা ওখানে দেখছো যে মাল্টিপ্লেক্সার হোক বা যাই হোক, তুমি ইনপুট দিবা, সেই অনুযায়ী একটা ফিক্সড আউটপুট আসবে। ইনপুট চেঞ্জ করলে আউটপুটটা তখন ইনপুট অনুযায়ী চেঞ্জ হবে। একটু আগে আউটপুট কত ছিল বা এখন কি আছে তার উপরে এগুলো ডিপেন্ড করে না। সো এই হচ্ছে একটা জিনিস আমরা আগে শিখছি। আরেকটা আমরা শিখছি, সেটা হচ্ছে যে ফ্লিপ ফ্লপ অথবা রেজিস্টার, তাই না? একটা সার্কিটে ফ্লিপ ফ্লপ থাকতে পারে, একাধিক থাকতে পারে, সেটা দিয়ে তুমি রেজিস্টার হতে পারে অথবা কাউন্টার হতে পারে। সো ইন জেনারেল যদি বলতে চাই, আমরা রেজিস্টার কথাটাও কেটে দিতে পারি। একটা সার্কিটে অনেকগুলো ফ্লিপ ফ্লপ থাকতে পারে, এক বা একাধিক, এবং সেই অনুযায়ী একটা আউটপুট আসতে পারে, এবং এইটা একটা রেজিস্টার হিসেবেও কাজ করতে পারে, কাউন্টার হিসেবেও কাজ করতে পারে। সো ওভারঅল যদি আমি তাহলে একটা সিস্টেম চিন্তা করি, একটা সিস্টেমে কম্বিনেশনাল সার্কিটও থাকতে পারে, ফ্লিপ ফ্লপের সার্কিটও থাকতে পারে, এবং যদি ফ্লিপ ফ্লপ থাকে তাহলে অবশ্যই সেখানে একটা ক্লক থাকতে হবে। তো আমি যদি জেনারেলাইজড একটা ব্লক ডায়াগ্রাম চিন্তা করি, সেই ব্লক ডায়াগ্রামটা এরকম হওয়া উচিত। এরকম হওয়া উচিত, তার কারণ হচ্ছে যে তোমার পুরা সিস্টেমে ইনপুট থাকবে, পুরা সিস্টেমের আউটপুট কিছু পিন থাকবে, পিন অথবা ভ্যারিয়েবল যেটাই বলো না কেন। কম্বিনেশনাল সার্কিট থাকতে পারে, মেমোরি এলিমেন্ট থাকতে পারে, সেই মেমোরির ভ্যালুটা আবার ফিডব্যাক করে আসতে পারে। এই যে আউটপুটটা যে ঘুরে আবার সামনে আসে, এই ধরনের ডিজাইন তো দেখছো, তাই না? যখন আমরা এক ধরনের ফ্লিপ ফ্লপ থেকে আরেক ধরনের ফ্লিপ ফ্লপ বানানো ট্রাই করতেছিলাম,
তখন দেখছি যে এরকম কানেকশন আছে, তাই না? মনে আছে না এরকম সার্কিট কানেকশন দেখছো যে? জি স্যার। জি স্যার। ফর এক্সাম্পল এইখানে যদি আমি ব্লক হিসেবে চিন্তা করি, শুধু এতটুকুতে কোনো মেমোরি নাই, তাই না? এটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, কিন্তু এই ফ্লিপ ফ্লপের থেকে আউটপুটটা ঘুরে কম্বিনেশনাল সার্কিটে ঠিকই ফেরত আসছে। সো এখানে একটা কম্বিনেশনাল সার্কিট ব্লক আছে, এখানে ফ্লিপ ফ্লপের ব্লক আছে, আবার একটা ফিডব্যাকও আছে। তো এইটাই হচ্ছে জেনারেল ভাবে দেখানো হয়েছে, ওরকম থাকতে পারে। এখন ফ্লিপ ফ্লপের জন্য আমার ক্লক দরকার, যে ক্লক আসছে, আর লাস্ট স্টেজে আরো কিছু ক্যালকুলেশন হইতে পারে, যে মেমোরির থেকেও ভ্যালু আসলো, ইনপুটের ভ্যালুটাও আসলো, সব কিছু ক্যালকুলেশন হয়ে আমার ফাইনাল আউটপুট আসবে। সো আমাদের কম্পিউটারে বা এরকম কম্পিউটেশনাল সিস্টেমের জেনারেল আইডিয়াটা হচ্ছে এরকম, এবং এখানে একটার পরে একটা সিকোয়েন্সে কাজ করবে, তাই না? এই 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 ফ্লিপ ফ্লপটা ওইটাই এনশিওর করতেছে যে আমি যাতে সিঙ্ক্রোনাইজ করতে পারি, এবং সিঙ্ক্রোনাইজেশনের জন্য আমাকে সব ফ্লিপ ফ্লপকে সেম ক্লকে রাখতে হবে, যে সবার যাতে ক্লক সেম হয়। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যখন সবাই ঘড়ির দিকে তাকাই, আমরা এক্সপেক্ট করি যে যখন 12:30 বাজবে সবার ঘড়িতেই 12:30 হবে বাংলাদেশে, তাই না? বা ঢাকাতে, তাই না? কারণ তা না হলে কি হবে, যে একজনের ঘড়িতে 12:30 আর একজনের ঘড়িতে 1:30, একজন তখন হয়তো ক্লাসে ঢুকতেছে আর একজন ক্লাস থেকে দেখা যাবে বের হয়ে যাচ্ছে, কোনোই হিসাব থাকবে না কি হচ্ছে। তো এই জন্য সিঙ্ক্রোনাইজেশন আমাদের সবকিছুতেও, যেমন আমরা সিঙ্ক্রোনাইজেশন ট্রাই করি অ্যাটলিস্ট এরকম লার্জ সিস্টেমে, সেরকমই এখানে সিঙ্ক্রোনাইজেশন করতে হয়, যে সব ডেটা আলটিমেটলি মেমোরি থ্রুতে যখন যাচ্ছে, বা এরকম বাফার করতেছি, বা রেজিস্টারের থ্রুতে যাচ্ছে, বা কাউন্টারের থ্রুতে যাচ্ছে, সবাইকে সিঙ্ক্রোনাইজ করতে হবে এবং সবাইকে একই ক্লকের আন্ডারে আনতে হবে। তো এই জন্য এটাকে সিঙ্ক্রোনাস সিস্টেম বলা হয়, বা সিঙ্ক্রোনাস সার্কিট বলা হয়। আর সিকোয়েন্সিয়াল বলা হয় কারণ এখানে একটা ক্যালকুলেশন শেষ হয় তারপর আরেকটা হয়, এবং জেনারেল সিস্টেম হচ্ছে এইটা। এখন আমরা চিন্তা করে দেখতে পারি যে এইটা আমরা কিভাবে অ্যানালাইসিস স্যার করব। আপনি আপ কাউন্টারকে কেন অ্যাসিনক্রোনাস বললেন? একটু আগে যেটা করছিলাম, জি স্যার। আচ্ছা ওইটাতে আমি যাই। নাকি এখানে ছিল মনে হয়, হ্যাঁ এখানে দেখো সবাই কিন্তু একই ক্লকের আন্ডারে না, এর ক্লক কি মেইন ক্লকের সাথে কানেক্টেড আছে? কানেকশন তো নাই, তাই না? সবার ইন্ডিভিজুয়াল ক্লক স্যার। ইন্ডিভিজুয়াল ক্লক মানে হচ্ছে এর ক্লকটা প্রথমটার আউটপুটের উপর ডিপেন্ড করতেছে, প্রথমটা জি সিঙ্ক্রোনাইজড স্যার। আছে ক্লকের সাথে, দ্যাট ইজ ট্রু, কিন্তু এর আউটপুট তো সিঙ্ক্রোনাইজ না, তাই না? ক্লক পাওয়ার কিছুক্ষণ পরে একটা ডিলে হয়ে তারপরে আউটপুটটা আসে। তো এই ডিলের কারণে এরা সিঙ্ক্রোনাইজড অবস্থা থাকবে না, যে ক্লক যখন হয়েছে একেবারে সেই মুহূর্তেই যদি তুমি দিতে পারতা তাহলে সিঙ্ক্রোনাইজ থাকতো, কিন্তু আমরা তো জানি যে প্র্যাকটিক্যাল সিস্টেমে অলওয়েজ একটা ডিলে থাকবে। স্যার ডাউন কাউন্টারের ক্ষেত্রেও তো স্যার ক্লক দিলে একটা আউটপুট পাবো, তারপরে যাবে আরেকটা ক্লকে। হ্যাঁ এটাও এইটা অ্যাসিঙ্ক্রোনাস, তো। দুইটাই অ্যাসিঙ্ক্রোনাস, কোনোটাই সিঙ্ক্রোনাইজেশন আমরা করি নাই। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন তাহলে একটা এক্সাম্পল দেখবো, যে এক্সাম্পল দিয়ে এটাকে বোঝা যায় কিনা।
আচ্ছা আমি একটু দেখি, এটা মনে হয় আমি অন্য বইয়ের থেকে পড়াই। আচ্ছা এই এই জিনিসটা আমি একটু অন্য বইয়ের থেকে পড়াই, ওইটা ইউজুয়ালি ইজিয়ার হয়। এটা হচ্ছে তোমাদেরকে আরেকটা আমি বই দিছি না, মরিস ম্যানর। জি স্যার। জি স্যার। ওই বইয়ের চ্যাপ্টার 5-এ আছে ওই বইতে কোন সেকশন, সেকশন 5.5, ওখানে বেশ কয়েকটা এক্সাম্পলও আছে, আমরা এক্সাম্পল দিয়ে জিনিসগুলা বোঝার ট্রাই করব। আচ্ছা প্রথমে আমি স্টার্ট করতেছি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে, যে আসলে একটা সিস্টেম আমরা কিভাবে ডিজাইন করতে পারি। এইটা একেবারে অত ভালো করে না বুঝলেও হবে, কিন্তু জাস্ট চিন্তা করে দেখো যে মনে করো আমাদের একটু আগে যেটা তোমাদেরকে বললাম যে একটা ইনপুট আছে ডাব্লিউ, তাই না? ইনপুট আছে ডাব্লিউ, আউটপুট আছে জেড, এবং আমি তোমাদেরকে বললাম না যে ভিতরে কি আছে, সার্কিটের ভিতরে কি আছে এটা বলি না। ধরো এই ধরনের একটা সিকোয়েন্স দেওয়া আছে, কিন্তু এটার একটা ডেসক্রিপশন দেওয়া আছে। তো ডেসক্রিপশনটা কি রকম? ডেসক্রিপশনটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে ইনপুট হচ্ছে ডাব্লিউ, আউটপুট হচ্ছে জেড, এটা পজিটিভ এজ ট্রিগার সিস্টেম, কিন্তু কন্ডিশনটা দেওয়া আছে যে জেড ইকুয়াল টু 1 হবে ইফ প্রিভিয়াস 2 ক্লকসে, মানে আগের দুইটা টাইম স্টেপে যদি ডাব্লিউ ইকুয়াল টু 1 থাকে তাহলে জেড ইকুয়াল টু 1 হবে। এইটাই যদি আমার শর্ত হয় তাহলে তোমার কয়টা ইনফরমেশন মনে রাখতে হচ্ছে? স্যার কোশ্চেনটা কি? আচ্ছা কোশ্চেনটা হচ্ছে যে এই একটা সিস্টেমে আউটপুট দেওয়া আছে, আউটপুট সিকোয়েন্স, এবং আসলে তোমাদেরকে এখানে বলা আছে যে ইনপুট হচ্ছে ডাব্লিউ, হ্যাঁ,
এই ইনপুট সিকোয়েন্স দেওয়া আছে, সেই অনুযায়ী আউটপুট সিকোয়েন্সটা ক্রিয়েট করা হয়েছে। কিন্তু এটা ক্রিয়েট করার সময় এই শর্তটা মানা হয়েছে যে যদি পরপর দুইটা w ইকুয়াল টু 1 পাও, দুইটা টাইম স্টেপে যদি w ইকুয়াল টু 1 পাও, তাহলে তখন z ইকুয়াল টু 1 হবে। তাহলে এটা কিরকম, যে মনে করো আমি 0-1 পাইছি দুইটা স্টেপে আমি যদি 0-1 পাই, তাহলে আমি কি করব? z equal to 0 হবে স্যার। z equals to 0 z ইকুয়াল টু 0 হবে। তো এই জন্য z ইকুয়াল টু 0 আসছে পরের স্টেপে। তারপরের স্টেপে যদি যাই, t3 তে বের করতে চাই, আমি t1 আর t2 তে দেখব যে 1-1 আসছে কিনা। আসে নাই, এই জন্য আবার z ইকুয়াল টু 0 হয়েছে। তাই না? তাহলে প্রসেসটা কি হচ্ছে, আমি আগের দুইটা দেখতেছি, দেখে এই অ্যান্সারটা বলছি, আবার আগের দুইটা দেখব, তারপর অ্যান্সার বলবো, তারপর আবার দুইটা দেখব, আবার 0 আসছে। এরপর t5 বের করার সময় t3 আর t4 এ আমি দেখলাম দুইটাই 1 আসছে, সুতরাং আমার z ইকুয়াল টু 1। এখন আমি তো ইনপুট চোখে দেখে আউটপুটের সিকোয়েন্সটা বলতে পারতেছি, কিন্তু এখন যদি জিজ্ঞেস করি যে এই সার্কিট ডিজাইন করতে আমার কয় বিট মনে রাখতে হচ্ছে, তখন কি বলবা? 2 বিট 2 বিট স্যার। 2 বিট মনে রাখতে হলে আমার ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে? দুইটা। স্যার দুইটা। তো এই ধরনের সিস্টেমে প্রথমে আমাদের এইটা মাথায় আনতে হবে যে আমার দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে। এখন কোন ধরনের ফ্লিপ ফ্লপ ইউজ করবা, এইটা ডিপেন্ডস অন দ্য সিস্টেম। যে হয়তো তুমি বললা যে আমার কাছে শুধু টি ফ্লিপ ফ্লপই আছে, আমি পুরা জিনিসটা টি ফ্লিপ ফ্লপ দিয়ে বানাবো, দুইটা টি ফ্লিপ ফ্লপ ইউজ করব। অথবা বলতে পারো যে আমার কাছে শুধু ডি ফ্লিপ ফ্লপ আছে, আমি পুরা জিনিসটা ডি দিয়ে বানাবো, ফাইন, সেটাও করতে পারো। ঠিক আছে? তো এখন তাহলে আমি দুইটা মেমোরি যেটা রাখতেছি, আমি মনে করো ইজি যেটা ডি দিয়ে বললাম, আমি বললাম যে আমি দুইটা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করব, একটার আউটপুটের নাম হচ্ছে Q1 আর একটার আউটপুটের নাম হচ্ছে Q2, তাই না? একটা ফ্লিপ ফ্লপ 1 আর একটা ফ্লিপ ফ্লপ 2। তাহলে Q1 আর Q2 এর কয় ধরনের কম্বিনেশন হইতে পারে? যেমন আমি যখন প্রথমে দেখছি, আমি এগুলো একটু মুছে দেই, আবার বলি। আমি যখন T2 তে, 4 ধরনের কম্বিনেশন হতে পারে। হ্যাঁ 4 ধরনের হতে পারে, কিন্তু Q1 Q2 আসলে এখানে কোন দুইটা? আমি যখন T2 তে Z হিসাব করতেছিলাম, তখন এই ভ্যালুটা Q1 আর এই ভ্যালুটা Q2 না? স্যার আবার আমি জি, স্যার। যখন ধরো T7 এ হিসাব করতেছিলাম, T7 না, মনে করো আমরা T8 এ যখন হিসাব করতেছিলাম, তখন T6 এ Q1 আর টাইম 7 এ যেটা আসছে সেটা Q2 না? জি স্যার। তার মানে Q1 জি, স্যার। Q2 চেঞ্জ হচ্ছে। Q1 Q2 এক এক সময় এক একটা অবস্থায় থাকতে পারে, ডিফারেন্ট ভ্যালু থাকতে পারে, তাই না? টাইমের সাথে এদের ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে।
তো তোমরা এইমাত্র যেটা বললা যে তার মানে আমি যদি এরকম ডেটাটা দেখতেই থাকি Q1 আর Q2 এর সর্বোচ্চ 4 রকম কম্বিনেশন আমরা দেখতে পারি, তাই না? 0 0 থাকতে পারে, 0 1 থাকতে পারে, 1 0 থাকতে পারে, 1 1 থাকতে পারে। এইটা ছাড়া আর অন্য কোনো কম্বিনেশন সম্ভব না। তো তাই যদি হয় আমরা এটা অনেক সময় যেটা করি টেবিল আকারেও দেখাইতে পারি অথবা একটা ডায়াগ্রাম আকারেও দেখাইতে পারি। কিন্তু Q0 Q1 এর এই ভ্যালুগুলোকে আমরা এক একটা কম্বিনেশনকে এক একটা স্টেট বলি, যে কি অবস্থায় আছে আমার সিস্টেমটা। যেমন আমি একটা ডায়াগ্রাম আকারে যদি বলি, মনে করো 0 0 হতে পারে, 0 1 হইতে পারে, 1 0 হইতে পারে, 1 1 হইতে পারে। এবং এখানে আমাকে একটা মেনশন করে দিতে হবে যে এই দুইটার মধ্যে প্রথমটাকে Q1 বলতেছো না সেকেন্ডটাকে Q1 বলতেছো, এটা আগের থেকে তোমাকে ডিসাইড করতে হবে। যে মনে করো আমি বললাম যে একটা হচ্ছে এইটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, তার মানে এই সিকোয়েন্সে আমি লিখতেছি সবসময় বাম দিকের ভ্যালুটা Q1 এর ডান দিকের ভ্যালুটা হচ্ছে Q2। ঠিক আছে? তো ওই সিকোয়েন্সটা আমরা ফলো করতেছি। ঠিক আছে? একইভাবে এই নিচেরটাতে Q1 হচ্ছে 1, Q2 হচ্ছে 0। তো এখানে যে আমি 4টা কম্বিনেশন লিখলাম, এই এক একটা কম্বিনেশনকে এক একটা স্টেট বলা হয়। যে তখন আমার পুরা সিস্টেমের মেমোরির অবস্থাটা কি বা স্টেটটা কি, মেমোরি স্টেটটা কি। মেমোরিতে আমার 0 0 থাকতে পারে, 0 1 থাকতে পারে, 1 0 থাকতে পারে অথবা 1 1 থাকতে পারে। আমরা ইন্ডিভিজুয়ালি ভ্যালুর জন্য আলাদা কম্বিনেশন চিন্তা না করে পুরা কম্বিনেশনটাকে একটা স্টেট বলি। ঠিক আছে? আচ্ছা, এবং চাইলে এইভাবে ডায়াগ্রাম আকারেও থাকতে পারে। এরপর এদের মধ্যে রিলেশনশিপ আমরা অ্যারো দিয়ে দেখাতে পারি যে 0 0 পরে যদি 0 1 হয় তাহলে কি হবে, 1 0 0 1 এর পরে যদি 1 0 হয় তাহলে কি হবে। এই ধরনের রিলেশনশিপ আমরা অ্যারো দিয়ে দেখাতে পারি, সেটাতে আমরা পরে আসতেছি। আর আরেকটা যেটা করি, যেমন 1 1 থাকলে আউটপুটটা কি হবে, এই অবস্থায় আউটপুটটা কি হবে এটা আমরা পাশে নাম্বার দিয়ে লিখি। যেমন আউটপুটটা 1 হবে, অথবা সরি আউটপুটটা আমরা স্ল্যাশ দিয়ে লিখি। আমরা যেটা করি যে এখানে এই ফর এক্সাম্পল আমি যদি বলি যে বর্তমানে Q1 Q2 0 0 আছে এবং এরপরে ইনপুট আসছে 1, এরপরের টাইম স্টেপে ইনপুট আসছে 1, তাই না? এটা হচ্ছে নতুন ডাব্লিউর ভ্যালুটা। তাহলে এরপরে আমার Q1 Q2 কম্বিনেশনটা চেঞ্জ হয়ে যাবে না? আগে Q1 Q2 যদি এটা হয়ে থাকে, পরের টাইম স্টেপে আমার তাহলে 0 1 হয়ে যাবে না? এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, স্যার স্পেসিফিক্যালি 0 1 কেন হবে? আমার তো ডেটা সিকোয়েন্স আসতেছে, তাই না? প্রথমে 0 আসছে, তারপর 0 আসছে, ওই দুইটাকে আমি Q1 Q2 বলছি। তারপরে যদি আমার ডাব্লিউ ইনপুটটা 1 আসে, তখন আমার মেমোরি গুলা চেঞ্জ হবে না? মেমোরি আগেরটা তো আমি ভুলে যাব।
আগেরটা ভুলে গিয়ে আমি বলবো যে এখন আমার Q1 এইটা, Q2 এইটা, এরকম বলবো না? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তার মানে এইটা আমাকে বলতেছে যে যদি আমার W ইকুয়াল টু 1 হয়, যদি W ইকুয়াল টু 1 হয় তাহলে আমার মেমোরিটা 0 স্টেটের থেকে 0 স্টেটে চলে যাবে। তাই বলতেছে না? জি স্যার। এবং ওইটা আমরা এই ডায়াগ্রামে এভাবে দেখাতে পারি, এবং এই ডায়াগ্রামে আমরা এরপরে স্ল্যাশ দিয়ে আউটপুটটাও দেখাই যে Z ইকুয়াল টু তখন কত হবে। 0। 0 হবে, তাই না? 0 1 হলে Z ইকুয়াল টু 0 হয়। একইভাবে এটা আমরা এখন চিন্তা করে দেখতে পারি যে 0 1 আছে বর্তমানে, এর পরের ডেটাটা যদি 0 হয় তাহলে 0 1 থেকে আমার অ্যারোটা 1 0 তে যাবে না? তাই না? যে নতুন ডাব্লুটা যদি 0 হয় তাহলে আমার এইটা পরে 1 0 তে যাবে, এবং সেই ক্ষেত্রেও Z ইকুয়াল টু 0। এভাবে কিন্তু আমাদের সবগুলা কম্বিনেশন চিন্তা করতে হবে। ইনফ্যাক্ট প্রত্যেকটা ঘরের থেকে আমার ব্রাঞ্চিং হবে যে W ইকুয়াল টু 1 হলে আমি কোন দিকে যাব, W ইকুয়াল টু 0 হলে কোন দিকে যাব। ফর এক্সাম্পল, আমি যদি আবার প্রথমটাতেই ফেরত আসি, যে বর্তমানে আমার 0 0 আছে, 0 0 স্টেটে আছে, আমার নতুন ডাব্লুটা 0 আসছে, তাহলে এখন আমার নতুন স্টেটটা আবার 0 0 না? জি স্যার। তাহলে আমার অ্যারোটা এইভাবে দেখানো উচিত যে আমি আবার 0 0 তেই ফেরত আসব। আমার ইনপুট যদি 0 হয় তখন এটা হবে, এবং সেক্ষেত্রে আউটপুটটাও 0। হ্যাঁ, কেউ কিছু বলতে যাচ্ছিলা? না স্যার, এটাই স্যার। হুম, 0 0 তে ব্যাক করব। হ্যাঁ। তো এইভাবে তাহলে সবগুলো কম্বিনেশনের জন্য আমাদেরকে চিন্তা করে এই ডায়াগ্রামটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? তো আমি এটা এখন কমপ্লিট করতেছি না, এইটাতে আমরা পরে আবার ফেরত আসবো। তো এই যে ডায়াগ্রাম, এই ধরনের ডায়াগ্রামকে বলা হয় স্টেট ডায়াগ্রাম। ঠিক আছে? এই ডায়াগ্রামটা আমাদেরকে একটা ছবির মধ্যেই বুঝাইতে চাচ্ছে যে আমাদের সিস্টেমটা কিভাবে চেঞ্জ হচ্ছে, কোন ইনপুট আসলে কিভাবে কোন দিকে যাবে মেমরি, আউটপুট কি হবে, সবকিছু এখানে আছে, তাই না? এখানে এই যে শর্টকাটে কিন্তু অনেক সময় এইভাবে লেখা হয় যে ইনপুট স্ল্যাশ আউটপুট। আচ্ছা, এখন এটাকে অনেক সময় টেবিল আকারেও দেখানো হয় যে আমরা ইয়ে করব, এটাকে ইয়ে আকারে না দেখায়, ডায়াগ্রাম আকারে না দেখায় আমরা টেবিল আকারে দেখাতে চাই। তো টেবিল আকারে দেখালে আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে যে আমার মেমোরির একটা প্রেজেন্ট স্টেট আছে, বর্তমানে কি অবস্থায় আছে সেটা আমাকে দিতে হবে। বর্তমানে Q1 এ একটা ভ্যালু আছে, Q2 তে একটা ভ্যালু আছে। আমার টি টাইমে একটা ইনপুট আসবে, অ্যাটলিস্ট আমার এই সিস্টেমে যেহেতু ইনপুট একটাই। ইনপুট আসার পরে আমার স্টেটটা চেঞ্জ হতে পারে, তাই না? মেমোরি যা 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 আছে সেটা পরের টাইম স্টেপে অন্য কিছু হয়ে যাবে, ডিপেন্ডিং অন আমার রিকোয়ারমেন্ট কি, এবং আমার একটা আউটপুট থাকতে পারে।
এক বা একাধিক থাকতে পারে আর কি। সাধারণত আমরা টাইম স্টেপ টি তে আউটপুটটা দেখাই, ঠিক আছে? সো এখানে ফর এক্সাম্পল টোটাল 8টা কম্বিনেশন হবে, তাই না? এই প্রেজেন্ট স্টেট আর ইনপুট সবকিছু মিলায় তাই না? 8টা কম্বিনেশন হবে না, জি স্যার। যেহেতু 3টা ভ্যারিয়েবল। এবং ডায়াগ্রামটা যেভাবে করছো ঠিক একইভাবে প্রেজেন্ট স্টেট অনুযায়ী নেক্সট স্টেট, আউটপুট এগুলো আমরা করতে পারবো। তো এইটাকে বলা হয় স্টেট টেবিল। ঠিক আছে? সো সিঙ্ক্রোনাস সিস্টেম আমরা যেটা এখন বোঝার চেষ্টা করতেছি, এটা বোঝার জন্য আমাদের স্টেট ডায়াগ্রাম দরকার হয়, স্টেট টেবিল দরকার হয়, এবং এই টেবিল থেকে এরপরে আমরা ইকুয়েশন ডিরাইভ করতে পারি। যে এইগুলা কিভাবে ইনপুটের উপর, এই ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে, তাই না? নর্মালি আমরা তো ইকুয়েশন এসওপি করে এটা করতেই পারি বা কার্নো ম্যাপ দিয়ে করতেই পারি। যদি আমি বলি যে ইনপুট ভ্যারিয়েবল এগুলা, যে এই 3টা দিয়ে আমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইকুয়েশন লিখো, আমরা সেটা করতে পারি। এবং এই ইকুয়েশনটা আমাদেরকে কি বলবে? এই ইকুয়েশনটা আমাদেরকে বলবে যে আমাদের স্টেটটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এই কারণে এই ইকুয়েশনগুলোকে স্টেট ইকুয়েশনস বলা হয়। এবং এই স্টেট ইকুয়েশন, স্টেট টেবিল, স্টেট ডায়াগ্রাম এগুলাই হচ্ছে আমাদের এগুলার উপর বেস করে আমরা সার্কিটটা এরপরে ড্র করতে পারবো। ঠিক আছে? কারণ ইকুয়েশন থাকলে আমরা জানি কানেকশন কিরকম হবে। তো ইকুয়েশন গুলা লাগে আমাদের কম্বিনেশনাল সার্কিটের পার্টটুকু বুঝতে, আর টেবিলটা লাগে আমাদের ফ্লিপ ফ্লপের কানেকশন গুলা বুঝতে। তো আমরা আপাতত এইভাবে চিন্তা করতে পারি। তো আমরা নেক্সট ক্লাসে একটা এক্সাম্পল দিয়ে দেখব, এবং এক্সাম্পলটা এরকম করব, উইল স্টার্ট ফ্রম লেটস সে আমার কাছে আছে, মনে করো আমার কাছে একটা ধরো সার্কিট দেওয়া আছে। আমরা সেই সার্কিটটা বুঝে বুঝে স্টেট ইকুয়েশন, স্টেট টেবিল, স্টেট ডায়াগ্রাম করব। আবার উল্টা পথেও আমাদের আগানো দরকার হতে পারে। মনে করো কেউ আমাকে সিস্টেমটা ডিফাইন করে দিছে, ডিফাইন করে আমাকে বলে দিল যে হ্যাঁ স্টেট ডায়াগ্রামটা দেখতে এরকম, আমার জন্য সার্কিট বানায় দাও। তখন আমরা স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট টেবিল করব, ইকুয়েশন করব, তারপর ওগুলোর উপর বেস করে আবার সার্কিটটা ডিজাইন করব। সো আমাদের এই প্রবলেমটা ক্যান গো আইদার ওয়েজ। ঠিক আছে? আমাদের সার্কিটও বানানো লাগতে পারে, অথবা সার্কিট দেওয়া আছে ওইটাকে অ্যানালাইজ করা দরকার হতে পারে। এবং এইটাই হচ্ছে আমাদের ফাইনাল টপিক। তো আমাদের ক্লাস আর কয়টা আছে? 2টা ক্লাস আছে, 3টা ক্লাস আছে, 3টা ক্লাস আছে। তো হোপফুলি 2টা ক্লাসে এটা কভার হয়ে যাবে, আর এরপরে আমরা একটা ক্লাসে কোশ্চেন এন্ড অ্যান্সার কভার করতে পারবো। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? স্যার আজকে ভিডিওটা কখন দিবেন স্যার? আমি ট্রাই করব আজকে দিয়ে দিতে। আমার এখন নেটের কানেকশনটা বাসারটা কাজ করতেছে না, মেবি হয়তো কয়েক ঘন্টার মধ্যে চলে আসলে আমি আজকে বিকালের মধ্যে দিয়ে দিব। আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে স্যার আমরা ফার্স্টে স্টেট টেবিলটা আঁকবো, স্টেট টেবিল থেকে স্টেট ইকুয়েশন আসবে, স্টেট ইকুয়েশন থেকে সার্কিটটা আসবে না স্যার? হ্যাঁ,
যদি সার্কিট বের করতে দেয় তখন ওই পাথে যাবে। আর যদি সার্কিট দেয় তখন তাহলে তারপর ফার্স্টে আমাদের স্যার স্টেট টেবিলটা আঁকতে হবে। না, আগেই তো সার্কিট দেখে তো আমরা টেবিল পারি না, উল্টা পথে একদম কোয়েশ্চেন যে করতে হবে। পথে গেছে। হ্যাঁ, আগে সার্কিট ইকুয়েশন দেখে করতে আমরা হবে, ইকুয়েশন তারপর পারবো। স্টেট টেবিল স্যার। হ্যাঁ, ইকুয়েশন থেকে টেবিল, টেবিল থেকে স্টেট ডায়াগ্রাম। আর স্টেটটা হচ্ছে স্যার ওই যে Q1 আর Q2 যে কম্বিনেশন গুলো ওইগুলাকে একসাথে যে লেখা হয় এটাই হচ্ছে স্টেট। হ্যাঁ, Q1 Q2 বলতে ওই যতগুলা মেমোরি এলিমেন্ট থাকে। যদি একটা মেমোরি এলিমেন্ট থাকতো তাহলে আমার দুইটা স্টেট থাকতো, তাই না? আর এই দুইটা হচ্ছে স্যার বেসিক্যালি W এর দুইটা ভ্যালু আর কি, যে ইনপুট হিসাবে যেটা থাকবে হুম, এখানে। হ্যাঁ। এখানে আমরা পরে এক্সাম্পলে দেখবো ইনপুট যে একটাই হবে এমন কোনো কথা নাই, আউটপুট যে একটাই হবে এমন কোনো কথা নাই। ডিপেন্ডিং অন দ্যাট আমার কয়টা ব্রাঞ্চ হবে তার উপর ডিপেন্ড করে, তাই না? এখানে দুইটা ব্রাঞ্চ হয়েছে কারণ W=1 এর জন্য আর W=0 এর জন্য। ইনপুট যদি বেশি থাকতো তাহলে আরো বেশি এরকম ব্রাঞ্চিং হতো। আচ্ছা, রনক তাবাসসুম আছো? শাহরিয়ার সিদ্দিকী আছো? শাহরিয়ার খান? স্যার আচ্ছা, রনক তাবাসসুম আছো। আচ্ছা, তুমি আমাদের আগের ইয়ার থেকে বলো দেখি যে আমরা এই ধরনের একটা যে সার্কিট করলাম, যে রেজিস্টার মাল্টিপ্লেক্সার দিয়ে করলাম, এটা আসলে কি একসাথে কোন কোন কাজগুলা করতে পারতেছে? আমার কোশ্চেন কি শোনা যাচ্ছে নাকি? জি স্যার, যাচ্ছে। জি জি স্যার শোনা যাচ্ছে। হুম, এই যে রেজিস্টার আমরা করছিলাম এটা দিয়ে কি কাজ হয়েছে, জাস্ট যদি এক বা দুই লাইনে বলতে বলি, টেকনিক্যাল অত দরকার নাই। স্যার বলতে পারতেছি না। আচ্ছা, এরপরে আর কাজ জিজ্ঞেস করা বাকি? শাহরিয়ার খান আছো? রুবায়েত ইসলাম? জি স্যার আছে। তুমি বলতে পারবা? এখানে স্যার মানে এই যে লোড 1 দিলে শিফট 0 আসে, হুম, আর শিফট লোড 0 হলে স্যার শিফট 1 আসে স্যার। সেটা ঠিক আছে, কিন্তু লোড 1 দিলে এটা কিভাবে কাজ করতেছে তখন, বা লোড কি কাজটা করতেছে সে? এটা স্যার এটা তো ইজি অ্যান্সার হওয়ার কথা। মাহফুজ ভুইয়া কিছু বলতে চাচ্ছিলা? জি স্যার, আনসারটা আচ্ছা, তুমি বলো। স্যার লোড অন দিলে স্যার শিফট বার হিসেবে কাজ করবে, প্যারালাল একটা শিফট রেজিস্টার হিসেবে। না স্যার, স্যার এটা আরেকটা অ্যান্সার আছে না স্যার, সিরিয়াল ইনপুট প্যারালাল জি স্যার, আউটপুট এটা বা তো স্যার প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট জিনিস করতে অ্যালাউ করে স্যার আমার। হ্যাঁ, এটা ঠিক বলছো, লোড 1 দিলে এটা প্যারালালি পুরাটুকু লোড করতে পারবে, আর লোড 0 দিলে এটা শিফট রেজিস্টার হিসেবে কাজ করবে। জি স্যার। একটা সার্কিট দিয়ে দুইটা কাজ হয়েছে। একটা সার্কিট দিয়ে দুইটা কাজ হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমাদের তো অলরেডি কিছু টাইম পার হয়ে গেছে, আমরা তাহলে
আজকে এতটুকুই থাক। আমাদের নেক্সট ক্লাস ল্যাব তো আমরা করে ফেলছি, নেক্সট ক্লাস হচ্ছে থার্সডেতে। ঠিক আছে। আগামীকাল কি হবে না? হ্যাঁ, আগামীকাল তো ইউনিভার্সিটি বন্ধ মনে হয়, তাই না? জি স্যার, কনফার্ম। জি কোনো ক্লাস নাই। ঠিক আছে, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা তাহলে এখানে এন্ড করি। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু থাকেন, একটু কথা আছে স্যার।